রাজ্যে পালাবদলের পর থেকে ইস্যুর শেষ নেই। রোজই নতুন নতুন এমন ইস্যু এসে পৌঁছাচ্ছে যা নিয়ে চর্চার অন্ত থাকছে না, সব মানুষ এর মধ্যে ইনভলভ হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে এখন সবচেয়ে বেশি চর্চা যে এলাকা নিয়ে হচ্ছে সেটা পানিহাটি। পানিহাটিতে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন সিপিআইএমের নেতা, তিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, কলতান দাশগুপ্ত। তার কাছেই পানিহাটিতে কি ঘটলো, কেন ঘটলো, কোন দিকে যেতে পারে পরিস্থিতি, এ নিয়ে যেমন আলোচনা করব, একই সঙ্গে আরও বেশ কিছু জ্বলন্ত ইস্যু সেগুলো নিয়েও চর্চা করব। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। কলতান, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। একটা জিনিস তুমি আমায় বলো, পানিহাটির মানুষ কি ভুল করলেন? পানিহাটির মানুষ কেন ভুল করবেন? মানুষ ভুল করবেন না। মানুষ নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বিচার করবে। আপনি পানিহাটির মূল এজেন্ডা বলছিলেন, আমাকে জিজ্ঞেস করলে কিন্তু পানিহাটির মূল এজেন্ডা মানুষের যন্ত্রণার জন্য ওই জল জমার সমস্যা, জঞ্জালের সমস্যা যেমন আছে, তার পাশাপাশি এখন হচ্ছে যে রেল এবং হচ্ছে যে হকার উচ্ছেদ। রাস্তায় যারা বসেন, জীবন জীবিকা নির্বাহ করেন, সেই হকার উচ্ছেদের নোটিশ দিয়ে গেছে। তাহলে মেইন ইস্যু কিন্তু এখনো এইটাই, যাতে আসলে সাধারণ মানুষ যন্ত্রণার মধ্যে পড়ে। আচ্ছা, কিন্তু এই যে ধরো পানিহাটিতে যা ঘটলো আর কি, ওখানকার চৈতন্য মন্দিরে প্রণামীর বাক্স নিয়ে যে ইস্যু সামনে এসছে, তোমার কি মনে হয় এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? মানে কোথাও কি তোমার, মানে যেমন বিজেপি বিধায়িকা তিনি রত্না দেবনাথ তিনি দাবি করেছেন যে কোথাও একটা মৃদু ষড়যন্ত্রের ব্যাপার থাকতে পারে, একটা কনস্পিরেসি থিওরি থাকছে এর মধ্যে। তোমার ব্যাপারটাকে কিভাবে মনে হয়েছে? একটা 500 বছরের বেশি সময় ধরে চলে আসছে উৎসব, সেই উৎসবের গায়ে এই ধরনের দাগ লেগে যাওয়াটা খুব ভালো বিষয় নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ওই প্রণামী বাক্স ইত্যাদি নিয়ে যা কথা এবং ষড়যন্ত্রের যা কথা, তাহলে বিধায়িকা যিনি আছেন, তার পার্টির নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলবেন। এই ভিডিও প্রথম যে ফেসবুকের লেখার মাধ্যমে আমরা জানতে পারি যে এরকম একটি ভিডিও না অডিও ইত্যাদি আছে, যিনি লিখেছিলেন তিনিও বিজেপিরই নেতা। তাহলে বিজেপির নিজেদের মধ্যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, কোথাও কোনো দ্বন্দ্ব হচ্ছে কিনা, সেইটা নিয়ে তো সাধারণ মানুষের খুব কিছু বলার নেই, সেটা বিজেপি বুঝে নেয়। আমাদের কথা হচ্ছে যে এই যে ট্রাস্টি বোর্ড টোড ইত্যাদি গঠনের কথা হচ্ছে, সেও সরকার চাইবে কি চাইবে না, কোনো মন্দিরে ট্রাস্টি বোর্ড হবে কি হবে না, সে হতে পারে সরকারের সিদ্ধান্ত। পর্যটন মন্ত্রী আছেন ইত্যাদি আছেন, তারা সব মিলে ঠিক করবে। কিন্তু এইটা নিয়ে একটা অহেতুক বিতর্ক হওয়া এবং এই বিতর্কতে রাজনীতির জড়িয়ে যাওয়া, এটা খুব একটা কাম্য নয়। আমরা বামপন্থীরা বরাবরই রাজনীতির সাথে ধর্মটাকে আলাদা করেই রাখতে চেয়েছি, কারণ জুড়ে গেলে এই যা সমস্যা হয় সেটা আজকে তার জ্বলন্ত উদাহরণ। এগুলো জুড়ে যাওয়া কখনো কাম্য নয়। লক্ষ লক্ষ মানুষের আবেগ যে উৎসবের সাথে জড়িত, সেখানে এইসব এই ক্যাশ বাক্স এটা ওটা নিয়ে এই ধরনের বিতর্ক, এটা মানুষকে খুব দুঃখ যন্ত্রণা দেয়। এবং যার দিকে অভিযোগটা সোশ্যাল মিডিয়াতে উঠছে, তার পরিবারের পক্ষেও খুবই সম্মানহানিকর বিষয়। কালকে বিধায়িকা যেটা বলেছেন, তাহলে পুলিশ, তাহলে প্রশাসন, তাহলে সরকার, তার মন্ত্রী, তারা এই বিষয়টা নিয়ে এতদিনে কিছু বললেন না কেন? তারা আদতে বিষয়টা এই একটা মানে যে ঘটনা উঠে এলো 48 ঘন্টা তো পেরিয়ে সেইটা, সেইটা নিয়ে কোনো একটা সিদ্ধান্ত ইত্যাদি কিছু জানানো হলো না কেন? এই যে আমরা মুখ্যমন্ত্রীকে দেখছি সব কিছুতেই একেবারে ঝট করে সিদ্ধান্ত করে ফেলার একটা প্রবণতা তার মধ্যে থাকছে। রেড রোডে ধর্মীয় কাজ হবে না, ঝট করে ঘোষণা হয়ে গেল। তাহলে এক্ষেত্রে এই ডিলেটা, এইটা হচ্ছে যে এলাকার যারা মানুষ বা এলাকার নন, বাইরে থেকে উৎসব উপলক্ষে এখানে আসেন ধর্মপ্রাণ মানুষ, তাদের পক্ষে খুব সুখকর হচ্ছে। সম্প্রতি একটা নতুন বিষয় সামনে এসেছে, সেটা হচ্ছে যে 163 ধারা সেন্ট্রাল কলকাতাতে জারি করা হয়েছে, যে সেখানে কোনো রকম জমায়েত বা যা হয় আর কি, 144টা তো চেঞ্জ হয়ে গিয়ে তাই হয়েছে। তো এই পরিস্থিতিতে এটা তো মানে সব রাজনৈতিক দল এটা নিয়ে, তৃণমূল প্রথম এটা নিয়ে সোচ্চার হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তো দেখা যাচ্ছে যে এটা সব রাজনৈতিক দলের একটা সমস্যার মধ্যে পড়ার কথা আর কি। মানে তোমাদের যদি কোনো সমাবেশ থাকে, সেটার ক্ষেত্রেও তো তাহলে অনুমতি পাওয়া যাবে না, 30শে আগস্ট পর্যন্ত এটা বলবৎ থাকবে বলে জানা গিয়েছে। সমাবেশের জন্য অনুমতি নিতে হবেই বা কেন? কিন্তু সাধারণ মানুষ আসবেন, তার দাবি দেওয়া নিয়ে আসবেন, অনুমতি নিতে হবে কেন? দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূলের আমলে বিজেপিকে এরকম কয়েকটা অনুমতি নিয়ে করতে হয়েছে। তাহলে যারা ভিডিও শুনছেন তাদের মনে থাকবে, ওই তৃণমূলের ভরা তৃণমূলের বাজারের মধ্যে ডিওয়াইএফআই এসএফআই মিলে ইনসাফ সভা করেছিল। তৃণমূল যেখানে করে ওই খানটাতেই আমরা সভা করেছিলাম। পুরো এলাকার মানুষ, রাজ্যের মানুষ জড়ো হয়েছিলেন ইনসাফের দাবিতে,
মানে যা চলছিল সেই সময়কার সমস্যা ইত্যাদির বিরুদ্ধে ইনসাফের দাবিতে আমরা ইনসাফ সভা করেছিলাম একদম ওইখানটায় দাঁড়িয়ে। ইনসাফ সভার জন্য আমাদের কোনো পারমিশন নিতে হয়নি, কারণ সরকারের বিরুদ্ধে লড়তে যাব, সরকারের পারমিশন নিয়ে কিভাবে যাব? সরকারকে আমরা জানিয়েছিলাম যে আমরা এটা করবো। পুলিশ টুলিশ দিয়ে নানাভাবে সেই সময় যা হেনস্থা হতো করার চেষ্টা হয়েছিল, আমরা আমাদের সভা করেছিলাম। এটা আমরা সেই সময় দাঁড়িয়ে বিজেপিকেও বলেছিলাম যে আপনাকে পারমিশন কেন নিতে হবে, আপনি আপনার দাবি নিয়ে কথা বলতে যাবেন, আপনাকে পারমিশন নেওয়ার কি আছে? তাহলে এখন যদি বিভিন্নভাবে প্রতিবাদ করার অধিকারটাকে দমন করে দেওয়ার চেষ্টা হয়, যে কেউ প্রতিবাদ করতে পারবে না, কণ্ঠরোধের চেষ্টা বলে কণ্ঠরোধের চেষ্টা সবসময় হবে, কারণ আরএসএস গোটা দেশে কণ্ঠরোধের চেষ্টা করেছে। পশ্চিমবাংলায় ওরা নতুন করে এখন খাপ খুলছে, ফলে কণ্ঠরোধের চেষ্টা হবেই, কিন্তু কণ্ঠ এমন জোরে ছাড়তে হবে যে কণ্ঠরোধের চেষ্টাকে ব্যর্থ করে দিতে হবে। বামপন্থীরা তাদের যেদিন প্রয়োজন, সাধারণ মানুষের যেদিন প্রয়োজন, 163 দ্বারা ভেঙেই ওখানে কর্মসূচি হতে পারে, যেরকম অতীতে তৃণমূলের আমলে আমরা করেছি। আর তৃণমূল ওইখানে যে মিটিং করতো, তৃণমূল বলতো ওখানে অন্য কেউ মিটিং করতে পারবে না, ওরাই মিটিং করতে পারবে। এটাও একটা তুগলকি সিদ্ধান্ত, অন্য কেউ কেন করতে পারবে? তাহলে তৃণমূলের আমলে যেমন আমরা তৃণমূলকে দেখিয়েছিলাম যেখানে আপনারা ছাড়া আমরাও মিটিং করতে পারি, কোনো পারমিশনের প্রয়োজন নেই, বিজেপির আমলেও সাধারণ মানুষের কথা বলার অধিকার বিরোধী যা কিছু হবে, গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করে দেওয়ার পক্ষে যত কিছু হবে, বামপন্থীরা তার বিরুদ্ধে রাস্তায় নামবে। এই যে 4 তারিখ হকারদের ইস্যু নিয়ে বামপন্থীরা রাস্তায় নামছে, তো পারমিশনের ব্যাপার নেই, পুলিশকে জানানো হয়েছে আমরা এই রাস্তা দিয়ে মিছিল করবো, ব্যাস। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে বামপন্থীদের কণ্ঠরোধ করা যাবে না, সাধারণ মানুষের কণ্ঠরোধ করা যাবে। শুধু বামপন্থীদের কণ্ঠরোধ এটা ওটা তো আলাদা প্রশ্ন, সাধারণ মানুষের কণ্ঠরোধ করারই তো চেষ্টা হয়েছে। যে কোনো সিদ্ধান্ত আপনি যদি গত কয়েক দিনে আপনি দেখেন, এটা আসলে সাধারণ মানুষের কণ্ঠরোধ করারই কথা হয়েছে। এখন চারিদিকে এত কথা হচ্ছে, তো মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকার সময় রান্নার গ্যাসটা কত টাকায় দেবেন বলে দাবি করেছিলেন, আপনি তো পুরনো ইউটিউব খুললেই দেখতে পাবেন। তাহলে সাধারণ মানুষেরই তো বিপদ বাড়লো যে রান্নার গ্যাসটা ওই দামে পাওয়া যাচ্ছে। এই যে আন্তর্জাতিক বাজার থেকে তেল আমাদের এখানে আসে, ওখানে দাম বেড়ে গেলে আমরা কি করে দাম কমাবো বলে যে দুর্বল যুক্তিটা খাড়া করানোর চেষ্টা হয়, আন্তর্জাতিক বাজারে তো গত 3 দিনের আপনি দাম দেখুন, অশোধিত তেলের দাম গত 3 দিন আন্তর্জাতিক বাজারে তো কমে গেছে। তাহলে আমাদের এখানে কি দাম কমলো তেলের? আমাদের এখানে কি রান্নার গ্যাসের দাম কমলো? যেগুলো বাড়িতে ব্যবহার করা হয় সেগুলোর দাম তো কমেনি। ফলে সাধারণ মানুষ বিপদে পড়ছে, এবং এই বিপদে পড়া মানুষ সহ্য করতে 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 একটা টাইমে গিয়ে যখন প্রতিপদে নামবেন, তখন কিন্তু ওই সরকারি দমন নীতি তাকে আটকাতে পারবে। মানে তুমি কি গুন্ডা দমন নীতিকেও কি এই ব্র্যাকেটের মধ্যেই রাখবে? এটা একটা কোনো নিয়ম অদ্ভুত হয়েছে, এটা কি নিয়ম আমি জানি না, ভারতের সংবিধানকেই প্রায় চ্যালেঞ্জ করে দিচ্ছে তো নিয়মটা, যে আপনি আমাকে গ্রেফতার করবেন, আপনি সরকার, আপনি আমাকে গ্রেফতার করবেন, আপনি তার 24 ঘন্টার মধ্যে আমাকে জানাতে বাধ্য থাকবেন না যে আমায় কেন গ্রেফতার করা হয়েছে। একটা কি এই যে বোর্ড ইত্যাদির সামনে হাজির হওয়ার কথা বলা হয়েছে, সেই বোর্ডে আমার হয়ে কথা বলার জন্য কোনো আইনজীবীকে রাখা যাবে না, আমি যতটুকু এখন অবধি জেনেছি, এবং 1 বছর পর্যন্ত অন্তত এতে আটকে রাখা যেতে পারে। এই জিনিসটা আমরা উমারখালিদের বিষয়ে দেখছি, 4 বছর, 4.5 বছর, 5 বছর হয়ে গেছে, একটা পর একটা দিন গুনছে, খালি সূর্যোদয় আর সূর্যাস্ত দেখছে, কিন্তু জেলের বাইরে বেরিয়ে আসতে পারছে না, কারণ তার জামিনের শুনানিটা হচ্ছে না। 5 বছর ধরে তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে। এটা কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে হওয়া সম্ভব নয়। তো তাহলে আজকে বিজেপি যদি টার্গেট করে করে বিরোধী কণ্ঠ যারা বলছেন, বিরোধী স্বর যারা তুলছেন, তাদেরকে সেইভাবে অ্যারেস্ট করে এবং তার জামিনের কোনো প্রক্রিয়া না থাকে, তার আইনজীবী সুযোগ সুবিধা না পাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে কি এটাকে গণতন্ত্র বলা যায় না? এই যে ডোমকলের 2জন ইউটিউবারকে গ্রেপ্তার করা হলো, কেন করা হলো? কী কারণে? মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তো একটা ডিফারেন্স আছে, আমি দেখলাম আরও সেই সময় সোশ্যাল মিডিয়াতে আরও 3জন ইউটিউবারকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মানুষজন দেখাচ্ছিলেন, একজন মত প্রকাশের স্বাধীনতা অ্যাপ্লাই করেছে বিজেপির পক্ষে, তাকে কারা কারা সব পুরস্কার দিচ্ছেন, আর যারা বিজেপির বিপক্ষে করেছে, বামেদের পক্ষে করেছে কি অন্য কারুর পক্ষে করেছে, তাদেরকে হচ্ছে যে জেলে পুরে দেওয়া। তাহলে এই যে স্বৈরাচারের শুরুটা, ফ্রেমওয়ার্কটা যদি এইরকম হয়, তাহলে সেই ফ্রেমওয়ার্ক ভাঙার জন্য বামপন্থীদের যেটা যেটা করার প্রয়োজন আমরা সেটাই করব। ওবিসি সংরক্ষণ বিলটা সরকার পাশ করালো, তাতে দেখা যাচ্ছে যে 17% থেকে 7% নেমে এসছে সংরক্ষণ, 113টা জনজাতিকে বাদ দেওয়া হয়েছে। তৃণমূল আমলে ভোটের তোষণ, সংখ্যালঘু রাজনীতি, হ্যান এ সমস্ত যুক্তি তুলে, তোমার কি কোথাও মনে হচ্ছে যে এখানে মুসলিমরা কার্যত একটা বড় সড়ো বঞ্চনার মুখে পড়তে চলেছে? বিজেপি তো চেয়েছে ধর্ম জাতকে ব্যবহার করে বঞ্চনা ইত্যাদি তৈরি করার জন্য, সব ক্ষেত্রেই চেয়েছে। ওবিসি সংরক্ষণ নিয়ে বামেরা যে অধিকার সাধারণ মানুষকে দিয়েছিল,
এবং এটা শুধু যে সংখ্যালঘুদের হয়েছিল তা না, আপনি যদি পুরনো ওবিসির তালিকা দেখেন তার মধ্যে সংখ্যাগুরু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় সবাই ছিলেন। কিন্তু কারণ গরিব মানুষের তো আলাদা করে ধর্ম হয় না, গরিব মানুষ গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ পিছিয়ে পড়া মানুষ, তার সংরক্ষণ দিয়ে তাকে খানিকটা সমাজের মূল স্রোতে আনা, তাকে খানিকটা ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে দেওয়া ইত্যাদির জন্যই এই সংরক্ষণটা চালু হয়েছিল। এবং সেটা এমনি এমনি চালু হয়নি, সেই সময় বিভিন্ন কমিটি কমিশনের রিপোর্ট মেনেই বামফ্রন্ট চালু করেছিল। তখন এটা চালু করেছিল বলে বলা হলো যে এইটা তোষণ হচ্ছে, অথচ সেটা প্রয়োজন ছিল। তারপরে তৃণমূল এসে এমন কাজ করা শুরু করলো, যে এমন চুরি দুর্নীতি করা শুরু করলো যে কোর্টে মামলা হয়ে সেটা স্থগিত হয়ে গেল। এই যে তৃণমূল কার্যত ঘুরিয়ে বিজেপিকে সুবিধা করে দিল। তারা যদি ওইটা নিয়ে দুর্নীতি না করতো, আজকে বিজেপি এটা বলার সুযোগ পেত না যে ওখানে আসলে দুর্নীতি হচ্ছে, ওখানে আসলে তোষণ হচ্ছে। এইটা তৃণমূল ঘুরিয়ে বিজেপিকে সুযোগটা করে দিয়েছে, এবং সেই সুযোগ নিয়ে আসলে আজকে ওবিসি পিছিয়ে পড়া মানুষ যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা পিছিয়ে পড়ছেন, তাদেরকে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হলো। এসআইআর এর ট্রাইব্যুনালে যাদের নাম বাদ পড়েছে তাদের অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত করা হলো। এর মধ্যে বহু মানুষ আছেন যারা যোগ্য, বহু মহিলা আছেন যারা যোগ্য, শুধুমাত্র ষড়যন্ত্র করে তার নাম এসআইআর থেকে বাদ পড়েছে, অথচ বললো তিনি আপাতত এই সুযোগটা পাবেন না, পরে আবার কবে পাবেন কেউ জানে। তাহলে বিজেপি যে তার সার্কেল থেকে ধীরে 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 লোক কমাতে শুরু করছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম একটা সিস্টেম চালু করা হচ্ছে যে কে ভোট দেবে সেটাও আমি ঠিক করে দেবো, কে সুযোগ সুবিধা হবে ওটাও আমি ঠিক করে দেবো। তাহলে হচ্ছে যে আমি গোটা সিস্টেমটা কন্ট্রোল করবো। এটাই তো আরএসএস এর ভাবনা, যে সবাই ভোট দেবে, আবার একই কথা। তাহলে যারা যারা আমাকে ভোট দেবে না বলে আমার মনে হচ্ছে, তাদেরকে আমি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবো। ভোটার তালিকা থেকে বাদ দিলে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ হয়ে যাবে। সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ হয়ে গেলে কালকে তাকে ডিটেনশন ক্যাম্পে না কোথায় থাকতে হবে, তখন সে বিজেপির বিরুদ্ধে তার লড়াইটা, তার গণতান্ত্রিক অংশীদারিত্বটা ভোটের বাজারে প্রভাব ফেলবে কি করে? সে তো গোটা সিস্টেমটাতেই তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আরএসএস গোটা ভারতবর্ষকে এইদিকে নিয়ে যেতে চাইছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে অতীতেও আরএসএস যাদের থেকে সব শিখেছে আর কি, হিটলার মুসোলিনি ইত্যাদি থেকে যারা ওরা সব শিখেছেন, তারাও কিন্তু তাদের কাজ ওইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাধারণ মানুষের যে ব্যাপক বাধার মধ্যে পড়ে তাদের হার স্বীকার করতে হয়েছে, আরএসএসকেও সেটা করতে হবে। বিশেষ করে এখনই অন্যান্য রাজ্যগুলোতে, পশ্চিমবাংলায় নতুন নতুন এসছে বলে হচ্ছে যে মুড়িতে এখনো জল পড়েনি আর কি, এখন যথেষ্ট শব্দই হচ্ছে মুড়ি খেতে, কিন্তু বাদবাকি রাজ্যগুলোতে কিন্তু ব্যাপক হচ্ছে যে বিক্ষোভ ইত্যাদি সেটা কন্টিনিউ হয়েছে। বুঝতে পেরেছি। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হয়, 10 জন বিধায়ক সঙ্গে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, মিডিয়াকে বলেছেন আর কি, যে আমরাই তো আসল তৃণমূল, সুতরাং প্রতি ব্যাংক অ্যাকাউন্ট এসব নিয়ে কথাবার্তা ওঠা তো আমাদেরই সমস্ত। হ্যাঁ, আমরাই আসল সুবিধাবাদী, এইটা বললেও কাজ মিটে যেত। তৃণমূলে তো একটা বিরাট অংশের মানুষ এই কারণেই ছিলেন যে ওখান থেকে সুবিধা পাওয়া যাচ্ছিল, কাটমানি, 100 দিনের টাকা, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, এইসব পাওয়া যাচ্ছিল। বিভিন্ন শ্রমিকদের যে মালিকদের সাথে মৌ চুক্তি হয় যে কোথায় কত মাইনে বাড়বে ইত্যাদি, এইসব করতে যাওয়ার পথে শ্রমিক নেতারা অনেক এরকম কাটমানি ফাটমানি পেয়েছেন, তারও হিসেব আছে। এখন এই সুবিধাবাদী আজকে যারা ওইখানে গেছেন, তারা গেছেন যে বিজেপির পায়ে নিজেদেরকে সঁপে দিতে, যে বাবা ওই দুর্নীতির ফাইলগুলো আর খুলো না, তোমাকে রাজ্যে যা যা সুবিধা করতে হয় আমরা তাই করে দেব। একটা বিরোধী দল যদি সরকারের বিরোধিতা না করে, তাহলে সেখানে গণতন্ত্র থাকে না, সেটা স্বৈরতন্ত্র হয়ে যায়। বিজেপি এই কাজটাই করতে চেয়েছে, যে যাকে খুশি ভোট দাও, আমি তো ঠিক ওকে লাইন করে আনবো, তারপরে সরকারও আমার, বিরোধী দলও। এই স্বৈরাচারের মধ্যে আজকে এই ঋতব্রত বাবু কি, সন্দীপন বাবু কি, জাভেদ বাবু কি, ববি বাবু, এরা সবাই কি, অরূপ বাবু একসাথে জুড়ে গেছেন। দেখুন, এখানে কিন্তু ধর্মজাতের হিসেব হচ্ছে। হ্যাঁ, সমস্ত ধর্মের মানুষ নিজেদের দুর্নীতির ফাইল যাতে না খুলে, দুর্নীতির ফাইলে যাতে ধুলো পড়ে, তার জন্য বিজেপির ছাতার তলায় নিজেদেরকে সঁপে দিয়েছে। পশ্চিমবাংলার পক্ষে খুব খারাপ বিজ্ঞাপন। পশ্চিমবাংলার মানুষ এমনি তৃণমূলকে ছুঁড়ে ফেলেছেন, তাও এরা কী সব চেষ্টা চরিত্র করছেন আমরা জানি না। আগামী যে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত আসবে, ওই সিম্বল নিয়ে তারা দাঁড়াবে, তাদেরকে মানুষ নিশ্চয়ই তাদের যোগ্যতা বুঝিয়ে দেবে। রচনা ব্যানার্জি সম্প্রতি একটি ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউ তিনি দাবি করেছেন যে আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে। শুধু তাই নয়, যে তিনি 150টা সিনেমা করেছেন, অমিতাভ বচ্চনের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র অভিনেত্রী যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করেছেন, যদিও তথ্যে যথেষ্ট গলদ রয়েছে। এবং শুধু তাই নয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসকে ইউজ করেছেন
নানা তো গড়িয়াহাট থেকে যাকে তাকে তুলে এনে যেতে পারতেন। এই যে ব্যাপারটা, মানে তুমি এটাকে কিভাবে দেখো, মানে এটা কি শুধু একটা দিকে চলে যাওয়া ভোটের পর? স্রোতের বিরুদ্ধে থাকতে গেলে যোগ্যতা লাগে, এটা আমরা নিজেদের জীবন দিয়ে জানি, হুম এবং আমরা স্রোতের বিরুদ্ধে থাকার যোগ্যতাটাকেই হুম নিজের জীবনের সর্বোচ্চ সম্মান পাওয়া হুম এইটা বলে মানি। হুম সেই স্রোতের বিরুদ্ধে সবাই থাকতে পারেন। এবার স্রোতের দিকে ভেসে যেতে গেলে হুম অন্যকে খুশি করার জন্য এরকম কত কথা বলতে হয়, বলতে গিয়ে স্লিপ অফ টাং হয়। হুম আর আমাদের মতো যাদের কথা মানুষ সামান্য হলেও বেশি হলেও মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে শুনতে পান, হুম আমাদের আবেগ হোক, আমাদের যুক্তি হোক, আমাদের শব্দচয়ন হোক, আমাদের বাক্য গঠন হোক, হুম। সবেতে আমাদের ভীষণ সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র কাউকে খুশি করতে গিয়ে এই অসতর্ক হয়ে যাওয়া, হুম তিনি হয়তো এখন খুশি হয়ে গেলেন যাকে খুশি করার জন্য বলা হচ্ছে, কিন্তু এই শব্দ কথা তো থেকে যাবে। হুম ভবিষ্যতে যারা এগুলো দেখবেন হুম। তারা কিন্তু খুব একটা সম্মানের চোখে আমাদেরকে দেখবেন না। ফলে যথেষ্ট সতর্ক হয়ে কথা বলা উচিত। মানে তোমার কি মনে হয় যে রচনা ব্যানার্জি অত্যন্ত নামী অভিনেত্রী ছিলেন বাংলার, তিনি দিদি নাম্বার ওয়ান বলে একটি শো করতেন যেটা অত্যন্ত জনপ্রিয় ছিল, কিন্তু কোথাও কি তোমার মনে হয় রচনা ব্যানার্জি যদি নিজে, মানে তিনি যদি ভোটে দাঁড়াতেন বা নির্দল প্রার্থী হয়ে এখনো যদি ভোটে দাঁড়ান, তিনি জিতবেন? জেতা হারাটা পরের প্রশ্ন, কিন্তু কথা হচ্ছে যে রাজনীতিতে আসতে গেলে তো আলাদা করে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। সাংবাদিকতা করতে গেলে একটা ডিগ্রির প্রয়োজন আছে, তবে আপনি সেটার ভিত্তিতে ইন্টারভিউ দিয়ে কাজ পাবেন। হুম। ইঞ্জিনিয়ারিং ডাক্তারি করতে গেলেও তাই। কিন্তু রাজনীতিতে যে কেউ আসতে পারে। এবার যে কেউ আসতে পারেন বলে তৃণমূল আমলে এই ঘটনাটা বারংবার ঘটেছে যে কোনো একজন তারকাকে নিয়ে এসে প্রার্থী করে দেওয়া হলো, তারপরে হচ্ছে যে সাধারণ মানুষকে সেই আবেগে ভাসিয়ে দেওয়া হলো, ফিল্ম স্টার এটা ওটা ইত্যাদি বলে তারা জিতেছে। কিন্তু সেটা জিতেছেন যখন, তখন কিন্তু অনুকূল পরিস্থিতি ছিল। হুম এখন প্রতিকূল পরিস্থিতিতে আবার মানুষের কাছে এসে দাঁড়িয়ে মানুষের সমস্যা বুঝে কাজ করা, হুম এটা একটা টাফ জব। হুম। এবং রাজনীতিতে তার জন্য আলাদা করে কোনো যোগ্যতা ডিগ্রি না লাগলেও মানুষের পালস এবং মানুষের ঘাম, হুম। রক্ত, এগুলো বোঝার দরকার আছে। হুম। সেইটা সবাই বুঝে উঠতে পারবেন কিনা, এটা খুব কঠিন প্রশ্ন। দেখো, তোমরা ভোটে দাঁড়িয়েছো, তোমরা ভোটে হেরেওছো, মানে তুমি, দীপশিতা, মীনাক্ষী, তোমরা যারা এই জেনারেশনটা কথা বলছি আমি, দাঁড়িয়েছো, হেরেওছো, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে তোমরা তারপরেও সেখানেই কাজ করছো। পানিহাটিতে তোমাকে সপ্তাহে 4 দিন দেখা যায়, তুমি বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছো। ঠিক একই রকমভাবে উত্তরপাড়ায় মীনাক্ষীকে দেখা যায়, উত্তর দমদমে যাওয়াটাই তো স্বাভাবিক। আমি বলতে চাইছি যে এই যে ব্যাপারটা, মানে ভোটে জেতার পর, মানে এই যে পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেল, পালা বদল হয়ে গেল, রচনা ব্যানার্জিরা কতবার নিজেদের জায়গায় গিয়েছেন? রচনা ব্যানার্জি কতবার গেছেন আমি জানি না। ফেসবুকে খুঁজতে খুঁজতে আমি একজন তৃণমূলের বিখ্যাত নেতার প্রোফাইলে দেখলাম যে 29শে এপ্রিলের পর থেকে ওনার আর কোনো ফেসবুক পোস্ট নেই। হ্যাঁ, আসলে অনুকূল পরিস্থিতিতে সহজে রাজনীতি করতে 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 প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার যে কাজ শেখা, সেইটা তো এরা শিখে উঠতে পারেননি। ফলে এখন প্রতিকূল পরিস্থিতি হয়েছে বলে একে তাকে খুশি করে যেদিকে ভালো সিচুয়েশন আর কি, সেই নৌকায় ঝাঁপ দেওয়ার চেষ্টা, এইটা পশ্চিমবাংলার রাজনীতির সংস্কৃতির সাথে একেবারে খাপ খায় না। এবং রাজনীতিতে আদর্শ বলে একটা জিনিস থাকে, তো এটা শুধু রাজনীতিতে না, সর্বত্রই থাকা উচিত। এই যে আদর্শ জিনিসটাকে তৃণমূল এবং বিজেপি গত কয়েক বছরে একেবারে বুলডোজার চালিয়ে দিয়েছে তো আদর্শ নামক ভাবনাটার ওপর, চিন্তাটার ওপর। ফলে এখন এগুলোকেই নিউ নর্মাল হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। বামপন্থী রাজনীতির সাথে তো একেবারেই যায় না। এটা শুধু বামপন্থী রাজনীতি না, যারা বামপন্থী নন কিন্তু যুক্তিবাদী, ওরা নির্দিষ্ট আদর্শকে ভেবে চলেন, তারাই বা আজকে হাওয়া এদিক থেকে ওদিক হয়েছে বলে কেন অন্য দলে চলে যাবেন, কেন অন্যরকম বেসুরো গাইবেন, কেন হচ্ছে যে অতীতে যখন ভালো সময় ছিল তখন তো এই ত্রুটিগুলোর কথা মনে পড়েনি, আজকে হঠাৎ এই ত্রুটিগুলোর কথা কেন মনে পড়ছে, এই প্রশ্নগুলোর উত্তর তাদের মিডিয়া করবে কিনা এটা তো আমি বলতে পারি না। রচনা ব্যানার্জি তো বলেছেন যে তিনি নাকি জানতেন না এত চুরি, এত দুর্নীতি তৃণমূলে। হঠাৎ করে 4ঠা মের পর তাকে কে জানালো? তাকে খুঁজে প্রথমে প্রাইজ দেওয়া উচিত যে 4ঠা মে সরকারটা চলে যেতেই সব দুর্নীতির কথা তিনি জানতে পারলেন, আর 3রা মে অবধি তিনি কিছু জানতেন না। এই ধরনের
অসত্য কথা, হুম। এটা যে কোনো রাজনৈতিক ব্যক্তি, উনি এখনো রাজনীতিতে আছেন, যে কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিদের পক্ষে বলা উচিত নয় আর কি। যদি কিছু বলার থাকতো তিনি ভেতরে বলতে পারতেন, যদি কিছু বলার থাকতো বাইরেও বলতে পারতেন। এখন তো সবাই এদিক থেকে ওদিক যাবে, ওদিক থেকে ওদিক যাবে, এই নৌকা থেকে ও নৌকায় ঝাঁপ দেবে বলে সবাই এখন গুড বয় হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, যাকে কেউ পাত্তা দিচ্ছে না সেও হচ্ছে যে এই রাস্তার নামটা না বদলে ওইটা রেখে দিন বলে অন্যদিকে সিগন্যাল পাঠাচ্ছে। মিস কল তো বাচ্চারা পাঠায়, বড়রা সিগন্যাল পাঠায়, উনি ওইসব সিগন্যাল পাঠানোর চেষ্টা, এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু এইটা করে আসলে রাজনীতিতে যে আদর্শহীনতার ছাপ রেখে যাচ্ছে, পরবর্তী প্রজন্মের কাছে এটা খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে না। পশ্চিমবাংলার পরবর্তী প্রজন্মকে একটা ভালো সমাজ উপহার দেওয়ার জন্যে এইটা খুব ভালো কাজ হচ্ছে না। বুঝতে পেরেছি। 4 তারিখ তোমাদের একটা এই যে এই ওভারঅল ব্যাপারটার জন্য, মানে হকার উচ্ছেদ থেকে শুরু করে সেটা রেল হোক কি ফুটপাথ হোক, তোমরা একটা সমাবেশ করছো, তোমরা ফেয়ারলি প্লেসে যাচ্ছ। দুটো মিছিল, একটা হাওড়া থেকে, একটা শিয়ালদা থেকে। আচ্ছা, এই ওভারঅল কর্মসূচিটা ওই দিনের কি থাকছে? দুটো মিছিল হবে, মিছিল করে সেখানে সমাবেশ হবে, সেখানে একটা ডেপুটেশনও হতে পারে। মোদ্দা কথা, আমাদের কথা স্পষ্ট, সেটা হচ্ছে যে গরিব মানুষের পেটে লাথি মেরে কোনো সরকার তার কাজ চালাতে পারে না। আর এমন একটা সরকার এসছে, তার প্রথম মানে ওই যে কি একটা বলে না হানিমুন পিরিয়ড, যে সরকারের এখন হানিমুন পিরিয়ড চলছে, সে হচ্ছে প্রথম টার্গেটটা করলো হচ্ছে গরিব মানুষকে। ফুটপাতের হকার, রেলের হকার, রাস্তার হকার, এইটা টার্গেটটাই করা হলো এই গরিব মানুষ। তাহলে এই রেল বস্তি অমুক তমুক বলে গরিব মানুষকে টার্গেট করা হচ্ছে। আচ্ছা, যে বস্তিগুলোকে আজকে উঠে যাওয়ার কথা বলা হচ্ছে, সেইখানে গিয়ে বিজেপির নেতারা ভোট চেয়ে আসেননি। আজকে বিজেপি বিধায়কদের কাছে যখন তারা যাচ্ছেন, তারা বলছেন আমরা কিছু করতে পারবো না, শুভেন্দু অধিকারী যা বলেছে তাই করতে হবে। ভোটের সময় সেই কথা বলেছিলেন, বিজেপির ইশতেহারে সেই কথা ছিল যে ভোটে জিতে আসবো আর তোমাদেরকে বাড়ি থেকে উৎখাত করে দেবো, ভোটে জিতে আসবো, তোমার ঘুগনিমুড়ির টিমটাকে লাথি মেরে হচ্ছে আমি শিয়ালদা স্টেশনের বাইরে ফেলে দেবো। এর জন্য সরকারকে ভোট দেওয়া হয়নি তো। সরকারকে ভোট দেওয়া হয়েছিল একটা জিনিসের বিরুদ্ধে লড়াই করার হিসেবে। আজকে সরকারের যদি গরিব মানুষের বিরুদ্ধে এই কথা করে, তাহলে যে গরিব মানুষ বিক্ষুব্ধ হয়ে আগের সরকারটাকে বদলে দিলেন, সেই গরিব মানুষও কিন্তু বিক্ষুব্ধ হওয়া শুরু করছেন, এবং সেটা টু আর্লি। বিজেপি বুঝে নেবে তার কনসিকুয়েন্সেস কি হবে।